আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উইমেন টুডে অনুষ্ঠানে। আমরা যখন সুস্বাস্থ্য বলি তখন আসলে নিরোগ বলতে সেটাই শুধু বোঝায় না, বরং শারীরিক, মানসিক, আত্মিক এবং সামাজিকভাবে এবং সার্বিকভাবে ভালো থাকাটাকেই আমরা সুস্বাস্থ্য বলি বা বলি যে একজন মানুষ ভালো আছেন। অনেক সময় আমরা বেশিরভাগ সময়ই হয়তো শারীরিক অসুস্থতাকে যতটুকু গুরুত্ব সহকারে দেখি, শারীরিক অসুস্থতাকে আমরা যতটুকু গুরুত্ব সহকারে দেখি, মানসিক অসুস্থতাটাকে ততটুকু গুরুত্ব সহকারে দেখি না। কিন্তু যে বললাম যে যখন আমরা একটা মানুষের সুস্বাস্থ্য আছে বলি বা একজন মানুষ ভালো আছেন, তখন শারীরিক, মানসিক, তার আত্মিক এবং সামাজিকভাবে যে ভালো থাকাটা সেটাকেই আমরা সুস্বাস্থ্য বলবো। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে মানসিক স্বাস্থ্য, কিন্তু মানসিক স্বাস্থ্য যখন আমরা পরিবারের ক্ষেত্রে দেখছি, একটা পরিবারের গঠন বা পরিবারের যে হ্যাবিটগুলো আছে সেগুলো একটা মানুষের পরিবারের সদস্যদের মধ্যে মেন্টাল হেলথে কীরকম প্রভাব ফেলতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় আজকে আছেন ডক্টর আলী জাহান, একজন সাইকিয়াট্রিস্ট, এবং আছেন ডক্টর মাহেরা রুবি, প্যারেন্টিং অ্যান্ড লাইফ কোচ। আসসালামু আলাইকুম। আমরা তো অলরেডি মানসিক স্বাস্থ্য নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলী জাহান ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করি, আপনি অনেক কাজ করেছেন, আপনি অনেক কথাবার্তা বলেছেন এই বিষয়টা নিয়ে। আমার মনে হয় যে অনেক মানুষ আসলে এখন অনেক অ্যাওয়্যার অ্যাবাউট মেন্টাল হেলথ, এরপরেও আমরা দেখি যে এই বিষয়টা নিয়ে আরও কথা বলা দরকার। আপনি যে ক্ষেত্রে কাজ করছেন, আপনার এখনও মনে হয় যে এত কিছু কথা বলার পরেও আমি দেখি যে প্রায়ই এই সমস্যাগুলো দেখা যায়। কি সমস্যা দেখা যায় আপনি যে ফিল্ডে কাজ করছেন? ধন্যবাদ আপনাকে। মূল সমস্যা হচ্ছে যে আমরা যখন মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য বিষয়ক ব্যাপারগুলো আসে, এগুলোর কোনো স্পেসিফিক কজ নেই। যে আমরা ব্রডলি তিনটা ক্যাটাগরি করি, যে এই তিন ধরনের ফ্যাক্টরস রোল প্লে করে। একটা বলে বায়োলজিক্যাল, ইলনেসের পিছনে ব্রেইনে কিছু চেঞ্জ হয়, এই চেঞ্জের কারণে সমস্যা হয়। সেকেন্ড হচ্ছে বলে আমরা যে সাইকোলজিক্যাল ইমোশনাল ব্যাপার স্যাপার আছে, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। সাইকোসোশ্যাল আমরা বলতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে জেনেটিক, কিছু ব্যাপার আছে জেনেটিক, সেখানে আমাদের তেমন কিছু করা থাকে না। এখন দেখা যাচ্ছে যে যারা অ্যাডাল্ট লাইফে মেইনলি অথবা চাইল্ডহুডের লেটার পার্টে যখন বিভিন্ন মানসিক সমস্যার সিমটমগুলো প্রডিউস করে, তাদের যদি আমরা যখন রেট্রোস্পেক্টিভলি পেছন দিকে যাই, দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ভেরি বিগ পার্সেন্টেজ যে চাইল্ডহুডে একটা সমস্যা হচ্ছে। সো আমরা যখন বলি চাইল্ডহুডের সমস্যা হচ্ছে, সেখানে আমরা আসলে 3টা থেকে 4টা ক্যাটাগরি নিয়ে কথা বলি। এটা দেখা যায় ফিজিক্যাল অ্যাবিউজ, সাইকোলজিক্যাল অ্যাবিউজ আর ইমোশনাল অ্যাবিউজ, তারপরে সেলফ নেগলেক্ট থাকে, এবং অন টপ অফ দিস যেটা এই ওয়েস্টার্ন কালচারে খুব কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ। এই ঘটনাগুলো কিন্তু পারিবারিক পরিমণ্ডলে ঘটছে। যেটা সমস্যা হচ্ছে আমাদের জন্য, আমাদের এই যখন এই ঘটনাগুলো ঘটে আমরা হয়তো বুঝতে পারি না যে বাচ্চাদের, এরা যখন বড় হবে এদের এফেক্টটা কী পড়বে। এই অ্যাওয়ারনেসটা না থাকার কারণে দেখা যায় যে যখন এরা বড় হচ্ছে এবং বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে হাজির হচ্ছে, পার্সোনালিটি প্রবলেম নিয়ে হাজির হচ্ছে, আমরা যখন পিছন দিকে দেখি যে এই সমস্যাগুলো হচ্ছিল। এই জন্য অ্যাওয়ারনেসটা খুবই দরকার। যদি আমাদের অ্যাওয়ারনেস থাকে তাহলে আমরা এই ব্যাপারগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো। আর নিজেদেরকে দূরে সরিয়ে রাখার মাধ্যমে আসলে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে একটা সেফ এনভায়রনমেন্ট দিচ্ছি, এবং এরা যখন অ্যাডাল্টহুডে আসবে তখন এদের মেন্টাল হেলথের যে সম্ভাবনা বা পার্সোনালিটির প্রবলেমের যে সম্ভাবনা আছে, সম্ভাবনাটা অনেকটা আমরা কমিয়ে আনতে পারি। সেই জন্য অ্যাওয়ারনেসটা খুবই দরকার। তবে আমি যেটা গুড়াতে বলছিলাম, যেখানে 3টা ব্যাপার আছে। বায়োলজিক্যাল উই ক্যান নট ডু, উই হ্যাভ টু ট্রিট ইট উইথ মেডিকেশনস। জেনেটিক উই ক্যান ডু ভেরি লিটিল, বাট সাইকোসোশ্যাল ফ্যাক্টরস হচ্ছে একটা বিশাল অংশ। এবং আমাদের মনে হয় যদি আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু আলাপ করি, আমাদের যারা গার্জিয়ান আছেন ওনারা এই ব্যাপারটা একটু ভালো বুঝতে পারবেন
অ্যাজ এ রিজাল্ট চিলড্রেন বেনিফিটেড হবে। হ্যাঁ, না সেটাই আর কি, যেটা বলেন যে জেনেটিক্যাল বা বায়োলজিক্যাল যেটা, সেটা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারা আগাবেন সেইভাবে। কিন্তু যে সোশ্যাল ব্যাপারগুলো যেটা, সেটা আমাদের আসলে এগুলো নিয়ে কথা বলার অ্যাওয়ারনেস যেটা বললেন আর কি, এটা অ্যাওয়ারনেস হলে অনেক সময় আমরা অনেক কিছু হয়তো প্রিভেন্ট করতে পারবো আগে, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রুবি আপা, আপনি ফ্যামিলি নিয়ে কাজ করেন, তো আপনার কাজের মধ্যে যে ফ্যামিলিতে এই সমস্যাগুলো হয়তো দেখেছেন, হয়তো in the very early stage, what do you think is the problem, as in like how can ফ্যামিলি যে মানে ফ্যামিলি স্ট্রাকচার যেটা, এটা কি কোনো ইম্প্যাক্ট বা প্রভাব ফেলছে কিনা in the mental health? So what I've seen from my work with families is the impact of social experiences on the psychological the impact that has on the psychological well-being of parents and young people. So when I meet with parents, normally they come to me because they are having issues with their children. So around behavior management, around focusing on studies. So particularly late primary and secondary, so the preteen and teenage years. And they start to notice a shift in their behavior. Now, whenever I've encouraged them to look at why those behaviors are happening, we look at what are the relationships with you and your parents. So I always do look at their own experiences of their upbringing, what do they remember about the memories of childhood. And more often than not, what you'll find is that they also have trauma within their own upbringing. Even today, I had a couple who came to see me, and it has taken the lady 19 years before she could disclose to her husband that she was sexually abused by a family member. And it's taken, it takes a long time after watching a video of somebody else sharing their experiences of childhood trauma. So, but her initial reason for coming to me was that she was really agitated by the behavior of her older son towards her, and we unpacked that her behavior with her mum had a sort of a nature that we needed to explore. And she said, well, I can't talk about my behavior with my mum. There's a lot behind it. But actually what she was focusing on wasn't what was the root of the issue. So we then realized that she actually didn't feel protected by her mum because it was her brother who had abused her when she was younger. So this kind of, I'm not saying that everybody has sexual abuse in their upbringing, but actually it is to do with attachment, how we think these are modern ideas, of attachment. Nowadays children have too much, they expect too much, we give too much. But actually there's basic level of attachment, mother-child, father-child relationship that needs to be maintained in order for the child to just function. We're not even speaking about thriving. It's just the basic functioning of a child to be able to meet their basic potential. And putting aside the biological and the other issues, that DNA issues that might be there, but just on a childhood experience. Now those social experiences can really impact on who you become as you grow up. And if they're not dealt with, then they do come back when you're a parent, when you have your own family. And then we can, the type of family makeup that child is being raised in, the structure of that family also has an impact on the parents' well-being, which impacts on the child's well-being. So the number of pressures on the adults can also impact, even though if you haven't had any trauma, it's just lifestyle and life. সেটাই আজকে যে বিষয়টা নিয়ে আমরা আসলে মেইন ফোকাস করতে চাই, যে লাইফস্টাইল যেটা অবভিয়াসলি এই দেশে যদি আমরা বলি যে ইন দ্য ওয়েস্টার্ন সোসাইটি বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা ভাই বোন আর কি। অনেক ফ্যামিলিতে দাদা দাদি হয়তো থাকেন, কিন্তু এক সময় যেরকম 60-70-তে একটা বিশাল বড় ফ্যামিলি ছিল, সেই রিয়ালিটিটা এখন হয়তো না। কিন্তু এরপরেও আমরা জানি যে দাদা দাদি তো আছেন, হয়তো তারাও তাদের একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে আছেন, কিন্তু তাদেরকে সাথে করে নিয়ে হলেও যে মেন্টাল হেলথের উপরে একটা বাচ্চার কতটুকু প্রভাব ফেলতে পারে, আমরা আসলে এই বিষয়গুলো আসলে একটু দেখতে চাচ্ছি, যে ওনারা একটু দূরে থেকে হলেও কিভাবে বাচ্চার লাইফের মধ্যে এক রকমের একটা রোল প্লে করতে পারেন, যাতে সবাই মিলে আসলে একটা বাচ্চার
গ্রোয়িংয়ে একটা হেলথি একটা ইনপুট থাকে। আলী জাহান ভাই, আপনি যদি বলেন যে হ্যাঁ আমরা তো শারীরিকভাবে অসুস্থ হলে সবাই ডাক্তারের কাছে যায়, মেন্টাল হেলথের ব্যাপারে এখনও তেমন একটা যায় না, বা ইম্পর্টেন্সটা কি সেটাই মনে হয় মানুষ বুঝতে পারছে না। যে মানে জ্বর হলেই হয়তো আচ্ছা ঠিক আছে একদিন দুই দিন দেখলাম এরপরেই হয়তো যাচ্ছে ডাক্তারের কাছে, কিন্তু মেন্টাল হেলথ আস্তে আস্তে এটা তো একদিনে শুরু হয় না, এরপরেও মানুষ টাইম নিচ্ছে কেন, এটা এত এত এটা যদি আপনি বিশেষ করে আমাদের যে এশিয়ান ফ্যামিলিগুলোতে খেয়াল করেন, ওনাদের হচ্ছে একটা কালচার, এবং যারা ইংলিশ হোয়াইট ফ্যামিলি এদের অন্য কালচার ইন সার্টেন এরিয়াস। সো ওয়ান আই সে দিস, একটা ইংলিশ ফ্যামিলি হলে দে আর মোর ওপেন। যদি কিছু ঘটে ব্যাপারটা কিন্তু দে ডিসক্লোজ ইট কুইকলি, ওপেনলি, অনেস্টলি। কিন্তু আমাদের এশিয়ান কালচারে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি যে ফ্যামিলিগুলো আছে, এই ফ্যামিলিগুলোতে এটাকে ছাপিয়ে রাখার একটা টেন্ডেন্সি আছে, যেটা উনি একটু আগে বললেন যে একজন ডিসক্লোজ করেছে সেক্সুয়াল অ্যাবিউজ সম্পর্কে, কিন্তু এইটা কিন্তু সে আগে ডিসক্লোজ করেনি, অনেক দেরি করে এটা ডিসক্লোজ করেছে। কেন করেছে? কারণ তার কাছে মনে হয়েছে ইয়েস, ফ্যামিলি অনার একটা ব্যাপার আছে, এবং যদি এটি ডিসক্লোজ করে তাহলে হয়তো ফ্যামিলি মেম্বাররা এটা অ্যাকসেপ্ট করবে না, বিশ্বাস করবে না। তো এখন আপনি যে একটা কথা বলছিলেন যে নিউক্লিয়ার ফ্যামিলি একটা ব্যাপার আছে, আমি যদি আমার মূল কথায় ফিরে যাই আবার, যে সাইকোসোশ্যাল যে ফ্যাক্টরগুলো আছে এখানে যে রোল প্লে করছে, সাইকোসোশ্যাল ফ্যাক্টরের আন্ডারে চিলড্রেনের দুইটা ব্যাপার ক্লিয়ারলি আমরা মিট করছি। একটা হচ্ছে ইমোশনাল নিড, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অবভিয়াসলি ইফ দে আর গ্রোন আপ ইন এ নাইস এনভায়রনমেন্ট, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ফিজিক্যাল বা সেক্সুয়াল অ্যাবিউজ এই ঘটনাগুলো কম ঘটবে। এখন যে সমস্যাটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই দে আর জাস্ট থিঙ্কিং অ্যাবাউট দেমসেলভস, যখন মা বাবা বয়স্ক হন, দে আর গোয়িং টু কেয়ার হোমস or something like this, or even they are living independently, তখন এই যে বাচ্চাগুলো বড় হচ্ছে এদেরকে কিন্তু এই যে ইমোশনাল যে নিডটা, এই ইমোশনাল নিডটা মিট করার জন্য দে আর সেন্ডিং দেম টু কেয়ার সেন্টার, ফর এক্সাম্পল নার্সারিতে দিচ্ছে, যদি খুব ছোটো হয় অনেক সময় ডোমেস্টিক কেয়ারার নিয়ে আসছে লুক আফটার করার জন্য। এখন এখানে একটা পার্থক্য বুঝতে হবে। পার্থক্যটা হচ্ছে no matter what type of qualified people you are bringing to the family to look after your kids, এখানে কিন্তু আপনার বা আমার আব্বা বা আম্মা বা আমার ভাই বোন যে ইমোশনালি এই বাচ্চাগুলোর ক্ষেত্রে যেভাবে অ্যাটাচ থাকবে, অন্য কেউ সেটা করতে পারবে না, এটা ইম্পসিবল ব্যাপার। এক, দুই নম্বর হলো, ইয়েস আমি বলছি না যে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটছে না, ইয়েস টুকটাক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু আপনি আপনার আব্বাকে, আম্মাকে, আপনার ভাই বোনকে, you know them 1,000 times better than if you're bringing someone from outside. তো এখানে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, নিশ্চিত না আমি বলবো যে সম্ভাবনা অনেক কমে আসে যে ফিজিক্যাল অ্যাবিউজ বা সেক্সুয়াল অ্যাবিউজের সম্ভাবনাগুলো। তাই আমরা ফ্যামিলিতে যদি, যেটা আমরা এশিয়ান ফ্যামিলিতে যেটা আমরা চর্চা করি এখনও, উই বিলিভ ইন extended family. We try to keep our parents with us, brothers and sisters with us if possible. তো যদি আমরা একসঙ্গে থাকি তাহলে ফার্স্ট অফ অল ফিজিক্যাল এবং সেক্সুয়াল অ্যাবিউজের ইনসিডেন্টটা কমে আসে। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে ইমোশনাল যে নিডটা, এই নিডটা কিন্তু ইমোশনাল যে একটা নেগলেক্ট হওয়ার কথা, এই নেগলেক্টটা হওয়ার সম্ভাবনা কমে আসে। এবং এজ এ রেজাল্ট এরা যখন বড় হবে তখন কিন্তু আপনি দেখবেন যে এই ফ্যামিলির এই ছেলেমেয়েরা যখন অ্যাডাল্টহুডে যাচ্ছে, এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা বললাম মানসিক সমস্যা, পার্সোনালিটির সমস্যা, এগুলো এদের রেট তুলনামূলকভাবে অনেক কম। তবে এটা স্বীকার করতেই হবে যে কেউ যদি, আরেকটা ব্যাপার আমার বলা উচিত, যে ইভেন কেউ যদি genetically vulnerable থাকে at high risk or biologically vulnerable থাকে, for example for some genetic linkage or some biological structure
একটা ছেলে বা একটা মেয়ের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে যদি এই ব্যাপারটা এরকম থাকে, তাহলে এখানেও কিন্তু আপনার এনভায়রনমেন্ট একটা রোল প্লে করছে। আপনি যদি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দেন, স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট দেন, তাহলে তাদের জেনেটিক একটা স্ট্রং লিঙ্কেজ থাকা সত্ত্বেও, বায়োলজিক্যালি তারা প্রোন থাকা সত্ত্বেও এই ডিপ্রেশন বা মানসিক সমস্যাগুলো কিন্তু আসার সম্ভাবনা কমে আসবে। সেই জন্য এই যে এনভায়রনমেন্টের একটা ইস্যু আছে, ফ্যামিলির একটা ইস্যু আছে, ইমোশনের একটা ইস্যু আছে, এটা কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নেই। জি, রুবি আপা, আমি যদি বলি একটু মানে তিনটা ফ্যামিলি স্ট্রাকচার, একটা হচ্ছে গিয়ে যে মানে বেসিক্যালি একটা আমরা নিউক্লিয়ার ফ্যামিলি বলছি, যেটা মা বাবা ভাই বোন নিয়ে ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা আর কি মা বাবা ভাই বোন দাদা দাদি অনেক সময় চাচা ফুফু থাকে, এটা খুব কমও দেখা যায়, আছে কিছু কিছু ফ্যামিলিতে আছে। আর একটা হচ্ছে লোন প্যারেন্ট, যেটা হচ্ছে সিঙ্গল প্যারেন্ট যেটা, তো এটাও আজকাল কিন্তু অনেকে আছেন যেটা সিঙ্গল প্যারেন্ট করতে হচ্ছে। তো মানে এই যে বিভিন্ন স্ট্রাকচার অফ দ্য ফ্যামিলি, যদি সংক্ষেপে বলি যে অবভিয়াসলি কিছু প্রোজ এবং কিছু কনস, কিছু ভালো উপকার দিক আছে, কিছু খারাপ দিকও আছে, এগুলো একটু সংক্ষেপে যদি বলি যে আপনার দেখা মতে হয়তো একটা দুইটা এক্সাম্পল নিয়ে যে কিভাবে একটা বাচ্চার বা একটা ফ্যামিলিতে তাদের মেন্টাল হেলথে এফেক্ট করছে। কারণ অনেক সময় আমরা দেখি যে শুধু বাচ্চারাই না, অনেক সময় বাবা মারাও এফেক্টেড হচ্ছে, এবং বাবা মারা এফেক্ট হলে বাচ্চারাও এফেক্ট হচ্ছে। আমি আপনার সাথে কথা বলছি না, আপনি বলছিলেন যে অনেক সময় বাবা মার মধ্যে যদি কোন্দল থাকে তাহলে এটা বাবা ন্যাচারালি, তো এটা নিয়ে একটু কথা বলি। So actually the different types of families you've just mentioned, they all have positive and they all have negative. Where we've actually asked children to draw families. How do they describe their family? Children from extended families, we've seen time and time again that they draw their extended family, but they will always put a circle or something around their nuclear family in that bigger structure. And whenever we've spoken to them, they say that, you know, we love doing things together, but we also do things here. Yeah? So I think what's really important is whatever structure you're in, what mindset do the parents have? So in the extended family, we know that abuse does occur. You know, it's maybe less, but it does occur. So if the parents are not vigilant, if the parents are not aware, if the parents are not having those conversations with their children, what is protection, what is the difference between shame and shyness, who is allowed to touch what, you know, what kind of boundaries and structures they should have to protect themselves, then they won't know how to protect themselves. It could be an uncle, it could be a friend, it could be anybody. And it's normally abuse is committed by people who you know. It's not a stranger off the street that comes and abuses our children. And I know we're kind of focusing on the sexual abuse maybe, but also emotional. Yes. When you look at emotional abuse, if you sort of trauma in a nuclear family, if the child is just with the mom, dad, and they don't have a circle of extended support, they don't learn the social skills. They just see that it's just here. And mom and dad are, sometimes they don't even have their own time because they don't have any childcare. So there's tensions within that relationship. So they need to, if they don't have family, they need to find an extended circle of support from friends, neighbors, wherever they need, so that that child has that social, it takes a village to raise a child, Yes. But with the single parent family, often they think, I'm by myself, I can't do this, I need to, so they start to overcompensate. And sometimes you overcompensate emotionally in buying things for your child, and so when the child is spoilt or they are apathetic because emotionally they don't know how to feel the need of the mother because they are becoming selfless, they need to provide for both parents, then that child ends up being quite selfish. And so they really don't know, and then the parents struggle, I've done all this for my child, and so why are they behaving the way they are? So that even the apathy is, I think, to a certain degree, not mentally stable, because you don't know how to appreciate others, you don't know how to acknowledge others around you. So that can impact on your work, on your social relationships. And if you look at the extended family, in a given family, you might have 5 to 6 to 8 adults in that house. Sometimes there's uncles' wives, their children. So there's a lot of lives being lived in that house. So the children are having to process all these different lives, emotions. But actually, we are so busy as adults, just managing the day-to-day things. We don't actually focus on how are the children processing
an argument or a conflict, but also nice behavior. So they just don't know, because they think if I say something, this family will break up, or there'll be tension in the family. So they start to suppress feelings. So in all of those structures, I think it's so important for the parents to have support. We need to have a social structure that supports parents in any setup. But at the same time, from that support, the parents need to be aware of what their parenting roles are, but also just as adults, how do they manage their own relationships? And I think the best thing a parent can do for a child is to heal themselves first. Yes, absolutely. Or in parallel. You know, you can't heal yourself first, we'll never be a parent, because we always need healing. Yes. So that, you know, we need to do some things in parallel as well. While we're raising our children, we also need to seek support. A lot of time in a nuclear family তে যেটা দেখা যায় আর কি, যে মা বাবা দুজনেই যদি কাজকর্ম করেন তাহলে হয়তো সময় নেই যে বাচ্চাকে টাইম দেওয়ার, যেখানে হয়তো এক্সটেন্ডেড ফ্যামিলি থাকলে হয়তো তারা মানে সেই সময়টা দিতে পারতো। আমার ইভেন মনে হয় যে আগে ছোটবেলায় যখন আমরা লুডো খেলতাম, তো লুডো খেলার মধ্যে হার জিত যেটা ছিল সেটাও কিন্তু অনেক কিছু শিখতে পারা যায়, যে হাউ ডু আই কোপ উইথ লস, হাউ ডু আই কোপ উইথ উইনিং ইভেন। কিন্তু এখন যেটা দেখা যায় যে খেলবার সময় নাই, খেলবার মানুষও নাই। তো সেই কারণে হয়তো এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে থাকা সম্ভব না হলেও যে কোনো কারণে, যে তারা তাদের বাচ্চাদের লাইফের জন্য অ্যাক্সেস থাকে, যাতে তারা তাদের রোল প্লেটা করতে পারেন, তাদের জন্য ভালো, বাচ্চাদের জন্য, নেক্সট জেনারেশনের জন্য ভালো। আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর এসে আরেকটু কথা বলবো যে আমরা ট্রমা নিয়ে কথা বলছি, কিন্তু ট্রমার সাথে তো রেজিলিয়েন্স, যেটা যে ট্রমা থেকে আমরা কিভাবে উঠে আসবো, ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা নিজে কিভাবে হিল করতে পারি, বা কিভাবে আসলে আমরা এগুলো ফেস করতে পারি, ইসলাম কি বলে এই ব্যাপারে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ব্রেকের পরে। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ব্রেকের পর আবার ফিরে এসেছি উইমেন টুডে অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ফ্যামিলি স্ট্রাকচার, ফ্যামিলি বন্ধন বা ফ্যামিলি হ্যাবিট যেগুলো থাকে, সেগুলো মেন্টাল হেলথে কিভাবে প্রভাব ফেলতে পারে। আমরা বলছিলাম যে সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি। সুস্বাস্থ্য শুধু যে শারীরিকভাবে নিরোগ থাকা সেটাই না, বরং শারীরিক, মানসিক, আত্মিক এবং সামাজিকভাবে সর্বোপরিভাবে ভালো থাকাটাকেই আমরা সুস্বাস্থ্য বলবো। আমরা শারীরিক এবং মানসিক দিক দিয়ে কথা বলছিলাম, এ পর্বে হয়তো একটু আত্মিক দিকটা, যে স্পিরিচুয়াল সাইডটা কীভাবে ঠিকঠাক থাকলে হয়তো আমরা বলতে পারি যে উই আর এ সাউন্ড পারসন। তো এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে আছেন ডক্টর আলী জাহান, সাইকিয়াট্রিস্ট, এবং ডক্টর মাহেরা রুবি, প্যারেন্টিং and life coach. Thank you for coming, and we have discussed যে ফ্যামিলির মধ্যে থাকার সুবিধা অসুবিধা কিছুটা হয়তো আমরা টাচ করেছি। অনেক সময় রিয়ালিটি আমাদেরকে কিছু মানে প্রমোট করছে, এটা অনেক সময় রিয়ালিটির কারণে হয়তো আমরা থাকতে পারছি না। রুবি আপা, আমি একটু স্লাইটলি যদি বলি, আপনার পারমিশন না নিয়ে, যদি আমরা কথা বলছিলাম যে অনেক সময় এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকলে অনেক সময় কিছু সমস্যা দেখা যেতে পারে, যে অ্যাবিউসের কথা যেটা বলেছি, যে অনেক সময় অনেকে আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি they think they can do whatever they like, কিন্তু অনেক সময় যিনি অ্যাবিউজড হচ্ছেন অনেক বছর পরে এসে হয়তো সে এইটা ডিসক্লোজ করছে। অনেক সময় হয়তো বাবা মা মনে করেন যে এই ব্যাপারটা যদি যাতে না ঘটে, সে কারণে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকবো না, আমরা আমাদের মতো করে থাকবো। Is it actually the family structure that's causing the problem, or is it because we are not teaching our children how to respond to issues? Does it make sense? Yes. So I think it is a bit of both. Okay. I think it is the factor that we are not equipping our children to keep themselves safe. Yes. So I know they do that in schools in this country. They have, NSPCC has guidelines around the underpants rule, you know, for younger children. Older children have lots of lessons at school how to look at, recognize abuse. Even within that, there is abuse that's occurring, which can be because of the family structure, because there isn't, you know, when it happens to a child, they don't realize that it is happening because it's part of a grooming process. So the person, the perpetrator, will go through a period of befriending that child, giving them the attention they're not getting anywhere else. If the child has been you know, I always say that the external messages that we get becomes our internal voice. So if a child in an extended family feels that they're not good enough,
they're not pretty enough, they're not handsome enough, they're not doing well in their exams, and they're being compared to other children. If somebody comes along in the extended family and gives them that attention, slowly they build that rapport with that child, that conversation with that child where they feel special. And so that this special relationship continues and it crosses boundaries. And even in a house full of people, abuse can still take place. There are opportunities that are there when everybody else is busy. So especially when I say, when we have guests in the house, when we have big invites, where we invite a lot of people into the house, I would encourage parents not to be paranoid, but at least to be aware where their children are. I haven't seen my child for this amount of time. Are they okay? Where are they? Who are they with? Even just this, if a 5-year-old is spending a lot of time with 18-year-old brother's friends a lot, just that in itself, the intergenerational discussions is not suitable. They'll be using a set of language that's not appropriate. So that kind of exposure on a just a developmental level is not appropriate. So we need to be conscious more as parents, but more importantly, and I think this brother was saying earlier, what discussions are we having at home? Because we have this thing that if we start talking about these things, they will lose their haya, their shyness. That's not the same as shame. So they, আচ্ছা এটা একটু ক্লিয়ার করা উচিত আমার মনে হয় যে একটা হচ্ছে হায়া আর শেম যেটা একটু আপনি ক্লিয়ার করে বলেন So one is actually being embarrassed about who you are and what you have. The other is decency. Yeah. So we know as a woman I wear hijab because I want to maintain decency. It's not because I am ashamed of how I look, right? I'm happy with the way I look, but actually I want to wear the hijab as an act of worship. But at the same time, it's there to protect me. This is my understanding. Whereas if it was out of shame, then it's because somebody made a comment about my hair or made a comment about the way I look. So I would dress in a particular way. So even when it comes, if we create body shame, if we create these kind of things and somebody else comes and gives me approval, then they have that attention and they have that child. So whether it's a boy or a girl, I don't think it makes a difference. Boys are abused as well. Girls are abused as well. So we need to be conscious of the conversations. When it comes to knowledge, we know Islamically there isn't a shame surrounding seeking knowledge. We maintain the boundaries of haya in discussing those things, but we need to equip our children to be able to be confident enough to come and say to mummy or dad or somebody they feel is safe and say, I think there's something going on. And rather than brushing it off, actually thinking, even if it hasn't happened, how does that child have this knowledge? If it's not appropriate knowledge for this age, or how do they know the ins and outs of what's going on? So it's to give that attention, to believe the child and work with them. Yes, the child might lie, but what if they're not? The chances are greater if you don't believe them. So it's to have that confidence in your child and them to have confidence in you as a parent, that they can come to you, or somebody else that they can feel safe with. So do we have a circle of an aunt or an uncle that they feel safe? Those healthy relationships needs to be developed. সেটাই মানে কনভারসেশনটা স্টার্ট করতে হবে মানে এই কমিউনিকেশনটা থাকতে হবে যে এটা যদি এই হচ্ছে গাইডলাইনস, এটা যদি না হয় তুমি আমাকে এসে বলতে পারবে। আই মিন টু বি অনেস্ট, আমি আপনার সাথে একবার শেয়ার করেছিলাম, আর আমি এটা বলতেও খুব একটা আমার কাছে মনে হয় যে শেম আর হায়া যেটা বললেন যে আমি যখন ছোট ছিলাম তখন অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা শুনেছি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ারের সম্মুখীন হয়েছি, যেটা আমি পরে যখন ভেবেছি আই থিঙ্ক আই হ্যাভ দ্য resilience and I have become better than what I thought I was. সুতরাং আমি মনে করি যে সেগুলো আমাকে এফেক্ট করে নাই আমার গ্রোথের জন্য। বাট হোয়াট আই ডিড and how it damaged me, আমার খুব ইন্টারেস্টিং হচ্ছে কি যখন আমি আমার মেয়েকে নিয়ে দেশে গেছি, I became paranoid. কারণ আমার মনে হচ্ছে যে আমি তাকে প্রোটেক্ট করতে হবে। I know nobody can do anything to me now because আমি জানি এখন কেউ যদি কিছু করে আমি তাকে একেবারে মানে আমি এখন মাচ স্ট্রঙ্গার, এবং আমি এটা তাকে অ্যাপ্রোচ করতেও সমস্যা নাই। আমি মনে করি যে আমার এখন ভয়েস আছে, সে যদি আমার কিছু আসে আমি তাকে সরাসরি বলতে পারবো যে দিস ইজ হোয়াট ইউ ডিড টু মি অ্যান্ড ইউ শুড বি অ্যাশেমড। কিন্তু আমার ভেতরে যেটা প্যারানয় কাজ করেছে যে আমার মেয়েকে যদি কেউ কিছু করে, আমার মেয়েকে আমি প্রোটেক্ট করার চেষ্টা করছি, তো আমি বলি যে তুমি এখানে যেও না, তুমি সেখানে যেও না। আমি তাকে 24 ঘন্টা আমার চোখে চোখে রাখার চেষ্টা করছি, আমি মানে শান্তিতে বসতে পারি না।
তো এই যে মানে আমি তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি আমাকে এফেক্ট করেছে আমার বাচ্চার মাধ্যমে, নট মি পার্সোনালি। তো এই যে ভাই যেটা বলছিলেন যে চাইল্ডহুড ট্রমা, চাইল্ডহুড ট্রমাটা আমাকে অন্যভাবে এফেক্ট করেছে। সো ইট ডাজ কাম ব্যাক টু ইউ অ্যাট ওয়ান আপনি পয়েন্ট। যেটা বললেন যে আমরা বাংলায় একটা কথা বলি যে নিজের চোখের দুনিয়া দেখা। তো সাইকোলজিতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ট্রান্সফারেন্স। ট্রান্সফারেন্স হলো যে আপনি যে অভিজ্ঞতা আপনার হয়েছে, পরবর্তীতে আপনি যখন সিমিলার সিচুয়েশনে যাচ্ছেন, তখন আপনার ভিতরে একটা রিয়াকশন হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ হ্যাপেনিং অ্যাগেইন। যদি আমি এক্সাম্পলটা এভাবে দেই, আমি স্কুলে ছিলাম, লম্বা একজন মানুষ আমাকে মেরেছে বা কিছু বলেছে, আমার খুব ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে। আমি যখন পরবর্তীতে একটু বড় হব, তখন লম্বা মানুষ দেখলেই আমার ভয় হবে, ওই মেমোরিটা আমার সঙ্গে সঙ্গে চলে আসবে। এটাকে বলে আপনার ট্রান্সফারেন্স। তো এই জিনিসটা কিন্তু ইটস নর্মাল, ইট ক্যান হ্যাপেন টু এনি অফ আস। এখানেই সমস্যাটা হচ্ছে, যখন এই যে ট্রমাটিক এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, ট্রমা হচ্ছে ইন ডিফারেন্ট ফর্মস, দে আর ক্যারিং দিস মেমোরিজ। পরবর্তীতে যখন অ্যাডাল্টহুডে তারা যখন যাচ্ছে, তো ওই আগের মেমোরি দিয়ে, চাইল্ডহুডের এক্সপিরিয়েন্স দিয়ে দে আর ট্রাইং টু সি দ্য ওয়ার্ল্ড। আমরা বলি যে আমার চোখে আমি দুনিয়াকে আমি আগে যেভাবে দেখেছি ঠিক সেভাবে আমি দুনিয়া এখন দেখার চেষ্টা করছি। একটু আগে আপনি যেটা বলছিলেন যে হেলথের যে ডেফিনিশন, আমরা যে কমিউনিটি মেডিসিনে আছে, হেলথের একটা WHO একটা ডেফিনিশন ছিল 1977-এ। এটা বলি আমরা আলমা আতা ডিক্লারেশন। ওখানে প্রথমে হেলথের যে ডেফিনিশন দেওয়া হয়, ডেফিনিশনটা ছিল ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। কিন্তু পরবর্তীতে ব্যাপারটি নজরে এসেছে যে দিজ আর নট এনাফ। সামওয়ান মে বি ফিজিক্যালি ফাইন, মেন্টালি ফাইন, সোশ্যালি ফাইন, বা স্পিরিচুয়ালি নট ফাইন। এবং এটাও একটা প্রবলেম ক্রিয়েট করছে। তখন পরবর্তীতে এই হেলথের 3টি কম্পোনেন্টের সাথে 4th কম্পোনেন্ট হিসেবে স্পিরিচুয়াল নিডটাকে নিয়ে আসা হয়েছে, যেটি এখন কেউ ঠিক ওটা স্বীকার করতে চান না, বাট ইট ইজ নট ফ্রম রিলিজিয়াস পার্সপেক্টিভ। এই ব্যাপারটা কিন্তু আপনার WHO ডেফিনিশনের ভেতরে। যদি এই ব্যাপারটা, এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ওরা যখন ডেফিনিশন দিয়েছে, ওটা তো এভিডেন্স বেসড, ওরা তো আপনার জাস্ট কথা শুনে এই ডেফিনিশন দেয়নি। এবং খেয়াল করে দেখেন, এই যে 4টি কম্পোনেন্ট আছে, 4টি কম্পোনেন্টের ভিতরে ইয়েস, সামওয়ান মে বি ফিজিক্যালি ফাইন, socially well, there is a problem, there may be problem, mentally yes, there may be problem, at the same time spiritually. এই যে 3টা কম্পোনেন্ট আছে আপনার, এই 3টা কম্পোনেন্ট সম্পর্কে সাধারণত গার্জিয়ানদের বা প্যারেন্টসদের অ্যাওয়ারনেস কম। ওনারা যা মনে করে যে বায়োলজিক্যাল, ফিজিক্যাল থিং। কিন্তু আমরা স্পেশালি সাইকোলজিক্যাল যে ফিল্ড আছে, সাইকিয়াট্রির যে ফিল্ড আছে, এখানে এই 3টি রোল অন্যতম রোল প্লে করে। এই 3টি বিষয় অন্যতম রোল প্লে করে। আপনি একটু আগে যখন কথা বলছেন যে এক্সটেন্ডেড ফ্যামিলির, ইয়েস, রোল ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, বাট আমার মনে হয়, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে, আপনার যে ফ্যামিলি মেম্বার যারা আছেন, if they are good at social skills, if they are good at spiritual belief and skills, you expect যে তাদের কাছ থেকে আপনার ছেলেমেয়েরা কিন্তু সম্ভাবনা কম, there would be abuse or whatever is happening now. যেটা বলছিলেন আপনি যে নিউক্লিয়ার ফ্যামিলি, এখন মা বাবা এবং বাচ্চারা আছে, আপনি যদি এখন এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে বাচ্চাগুলোকে মিশতে না দেন, তাহলে কিন্তু এদের সোশ্যাল স্কিলস ডেভেলপ করছে না। আর তারা টিভি দেখছে এবং দে আর জাস্ট ইন দেয়ার ওন ওয়ার্ল্ড।
সেটাই। যখন আপনি এক্সটেন্ডেড ওয়ার্ল্ড দুনিয়াতে নিয়ে যাবেন দেন দে আর বিহেভিং ডিফারেন্ট, এই সোশ্যাল স্কিলসটা হচ্ছে না। দ্য সেম টাইম যদি আপনি স্পিরিচুয়াল অংশটুকু না দেন, বাইরে যখন নিয়ে যাবেন ডেফিশিয়েন্ট দেয়। অ্যাট দ্য সেম টাইম যেটা যে ইমোশনাল যে ব্যাপারটা আছে, ইমোশনাল সাপোর্ট, আপনি যদি খেয়াল করেন যে বাচ্চারা স্কুলের যে টিচার এবং স্কুল যে নার্স আছে, অনেক সময় দেখা যায় যে আপনার ফ্যামিলির যে ঘটনাগুলো ঘটছে মানে ফ্যামিলিতে কিন্তু আলোচনা করছে না, কাউকে না বলে সরাসরি স্কুলে রিপোর্ট করছে গিয়ে, তারপর স্কুল কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, প্যারেন্টসকে ডাকাচ্ছে, সোশ্যাল সার্ভিস কল করছে। কেন হচ্ছে? কারণ তারা এমন একটা এনভায়রনমেন্টে, এটা আমার পক্ষে আমার বলা উচিত না, আমি যদি এটি বলি তাহলে কিন্তু ওরা আমাকে বিশ্বাস করবে না, সেই কারণে এই ব্যাপারটাকে ওরা স্কুলে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন এটা স্কুলে যাচ্ছে এবং স্কুলে রিপোর্ট হচ্ছে তখন কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, আপনি কিন্তু হোল ফ্যামিলি ইজ অলরেডি ইন ট্রাবল। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এদের সুযোগ আছে, সো দে হ্যাভ গট ডিফারেন্ট ওয়েজ টু রিপোর্ট ইট। এখন যদি আমরা ফ্যামিলির ভিতরে এনভায়রনমেন্ট ক্রিয়েট না করি, ওপেননেস ক্রিয়েট না করি, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট না করি, আলটিমেটলি আইদার দেরিতে অথবা স্কুলে গিয়ে এটা কিন্তু ডিসক্লোজ হবে। যখন ডিসক্লোজ হবে তখন ড্যামেজ ইজ অলরেডি ডান। ডিসক্লোজ হলে তো অনেকটা ঠিক আছে, একটা কন্ট্রোলের মধ্যে আছে। অনেক সময় তারা করে কি যে যখন দেখবে যে ইন্টারনেট ফর এক্সাম্পল, তারা যে দেখবে যে কেউ আমাকে সহানুভূতি দেখাচ্ছে, সো দে উইল লিসেন টু সামবডি এলস। তখন গ্রুমিং তো সেভাবেই হয় যে আমি আরেকজন বাইরের মানুষ, গ্যাংয়ের কোনো একটা কেউ কিছু আমার কথা শুনছে, সো আই উইল at least they love me, they listen to me, they love become me. repeat victims. সেটাই, তখন তারাই ওদেরকে সাক করে নিয়ে তাদেরকে মানে অ্যাবিউজ করবে। তখন এইভাবেই তো গ্যাং কালচার কিভাবে শুরু হয়। তো মানে আমি এক্সটেন্ডেড ফ্যামিলি একটা প্লাস পয়েন্ট আমি আপনাকে বলি যে আমাদের চাইল্ডহুড কিছু সো মেন্টাল হেলথ প্রবলেম আছে ভেরি চাইল্ডহুড, যেমন অটিজম ডেভেলপ করে, আপনার অ্যাসপারজাস ডেভেলপ করে, এডিএইচডি ডেভেলপ করে, অ্যাটাচমেন্ট প্রবলেম হয় ভেরি আর্লি চাইল্ডহুডে, 3 to 5 years, 3 to 8 years, এই টাইমে এই ব্যাপারগুলো পিক আপ হয়। সো এই জিনিসগুলো পিক আপ করার জন্য আমরা স্কুলের উপর নির্ভর করি অনেক ক্ষেত্রে। কিন্তু এখানে যদি আপনি যদি আমি এক্সটেন্ডেড ফ্যামিলি প্লাস পয়েন্ট বলছি, যদি এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে তাহলে কিন্তু আপনি ফিডব্যাকগুলো পাচ্ছেন মাল্টিপল সোর্স থেকে। আপনার আব্বা বলছেন, আম্মা বলছেন, ভাই বলে সামথিং ইজ গোয়িং অন, হি ইজ বিহেভিং ইন এ ডিফারেন্ট ওয়ে, স্মাইলিং ইন এ ডিফারেন্ট ওয়ে, রেসপন্ডিং ইন এ ডিফারেন্ট ওয়ে। এই জিনিসগুলো আপনি তাড়াতাড়ি পিক আপ করতে পারছেন, অ্যান্ড ইউ ক্যান সিক অ্যাপ্রোপ্রিয়েট হেল্প মাচ আর্লিয়ার। কিন্তু যদি এককভাবে থাকে, কেউ নেই, আশেপাশে কেউ নেই, এটা কিন্তু ডিলেট হচ্ছে। এবং স্কুলে যাবে, ইয়েস স্কুল হয়তো পরবর্তী পিক আপ করবে, বাই দ্যাট টাইম ইট মে বি টু লেট এন্ড দে ক্যান ডু এনিথিং। আমরা একেবারে শেষ মাথায় আমরা আসলে বলছিলাম যে আত্মিক দিকটা নিয়ে কথা বলবো, যে স্পিরিচুয়াল সাইডটা নিয়ে কথা বলবো। ইয়েস, ফিজিক্যালের জন্য তো ফিজিক্যাল আছে, মেন্টাল মানে মানসিক যেটা, সেটা অনেকটা আত্মিক মানে স্পিরিচুয়াল সাইডের সাথে খুব জড়িত। রুবি আপা, আপনি একটু স্পিরিচুয়াল সাইডটা নিয়ে বলেন যে হাউ ক্যান উই promote the spiritual aspect. So I think on a spiritual level is to have good company. So the extended support is really important, but they need to be positive. But one thing I've recently actually started to appreciate and value is that we as Muslims, the spirituality extends to our relationship with Allah subhanahu wa ta'ala. So in a way, I used to slightly misunderstand this before actually, but what it's contextualized for me much better now when I've dealt with so many different cases, is that our reliance on Allah, the tawakkul and the yaqeen we have in Allah subhanahu wa ta'ala has to be firm. Yes. And that cannot weaken, because this is our source of strength. At the same time we seek help. So I used to think, what does that mean? Does it mean that we don't seek help and we just rely on Allah? Just, you know, this word keeps coming, do I just rely on Allah subhanahu wa ta'ala? But actually when that happens, the guidance you get, you start to appreciate. Whereas what we tend to do is say, I'm having this problem, I'm going to go A, B, C, D, seek that help. When that doesn't work, then I turn to Allah subhanahu wa ta'ala. What the spiritual nature of our dealing with trauma, trouble, is actually to keep that reliance strong, and whatever comes our way, that is
the support that Allah subhanahu wa ta'ala is sending to us. সেটাই না অ্যাবসলিউটলি মানে যখন একটা সমস্যা হয়তো চাইল্ডহুড ট্রমাটাই যদি বলি সেটা ইমোশনাল হোক সেক্সুয়াল হোক যেটাই হোক না কেন একটা চাইল্ডহুড ট্রমা যখন হয় যে এটা অ্যাকসেপ্ট করা নট অ্যাকসেপ্ট দ্যাট ইটস ওকে অ্যাকসেপ্ট যে এটা আমার উপরে হয়েছে Only He can help. only me he to can come out of this. হ্যাঁ কিন্তু আমি কারোর সাথে কথা বললে হয়তো আমার একটু লাঘব হবে বাট আমি দেখেছি যতই আমি সুন্দর সুন্দর ওই যে ইসে থাকে না প্রভাব থাকে বা কথা থাকে যতই শুনি না কেন যতক্ষণ পর্যন্ত আমার কনসেপচুয়ালি যে ইয়াকিন ইন আল্লাহ তাওয়াক্কুল ইন আল্লাহ যে উনি আমাকে কখনোই মানে অ্যাবান্ডন করবেন না তিনি আমাকে দেখে রাখবেন বা আমার জন্য বেটার কিছু আছে ওই মানুষটার এই দুনিয়াতে শাস্তি না হলেও কোনো না কোনো জায়গায় তাকে জবাবদিহিতা করতে হবে আই থিঙ্ক দিস থিং ক্যান রিয়েলি ইজ ইয়োর হার্ট অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ মানে কারোর সাথে কথা বললে যদি প্র্যাকটিক্যালি একটু মানে কথা বলে যে মানে মনের It has to be the right people. সেটাই with the right people absolutely স্পিরিচুয়াল ব্যাপারটা আমার মনে হয় একটা ব্যাপার আমাদের ভুলে গেলে হবে না ইট হ্যাজ বিন রিপোর্টেড ইন দিস কান্ট্রি যে বিভিন্ন রিলিজিয়াস ইনস্টিটিউশনে অ্যাবিউজ হচ্ছে জি সো এখানে আমাদেরকে এটাও কিন্তু মানে প্যারেন্টসের বিশাল দায়িত্ব আমরা এটা মসজিদে বা রিলিজিয়াস টিচারের কাছে আমার ছেলে মেয়েকে দিচ্ছি উই শুড নট বি ব্লাইন্ড যে ওনারা একদম saints, they're angels, they would not do anything. These things may happen. This has happened here. Bad people are everywhere. Maybe সংখ্যা হয়তো অনেক কম এই কাজেই বাচ্চাদেরকে আপনি কিন্তু এই ব্যাপারটা বলতে হবে no matter wherever it is happening you need to report it. সেটাই বলছিলাম আর কি যে আগে যে ফ্যামিলি স্ট্রাকচার বা কোথায় আছি সেটা ম্যাটার না ইউ কুড বি ইন আ রিলিজিয়াস ইউ কুড বি ইন দ্য মসজিদ ইউ কুড বি ইন টেম্পল হোয়াটএভার ইট ইজ বাট অ্যাবিউজ ক্যান হ্যাপেন আমাদের জানতে হবে যে অ্যাবিউজ যদি হয় তখন আমি এটা কিভাবে চ্যানেল করব আমি কি চুপচাপ থাকবো নাকি যে কাউকে বলবো যে আমাকে হেল্প করতে পারে বা অ্যাট দ্য সেম টাইম যে আমি আমার নিজের উপরে যে একটা মানে আল্লাহর সাথে যে আমার হাউ ডু আই কোপ উইথ দিস সিচুয়েশন নট অ্যালোন বাট কোপ উইথ দিস সিচুয়েশন আরেকটা যে সিনারিও বলি যে অনেক সময় মেন্টাল হেলথের সাফার করেন ফর এক্সাম্পল চাকরি পাচ্ছেন না জব পাচ্ছেন না আন্ডারস্ট্যান্ডিং understanding of rizq it helps understanding of like you said tawakkul in Allah আমার আয়ত্তে কি আছে আর আমার আয়ত্তে কি নেই যখন একটা মানুষ হয়তো ফ্যামিলির মাধ্যমে অ্যাবিউজ হচ্ছে সে হয়তো ভাবতে পারে যে এটা আমার আয়ত্তের মধ্যে আছে বা আয়ত্তের মধ্যে নাই এটা আসলে বুঝতে হবে যে what can I do and what can I not do what I can do আমি এটা চেষ্টা করব what I can't do I will leave it in his hand তো ফ্যামিলি কালচারটা তৈরি করতে হবে I think just on that what we do we can't be everywhere with our children আমাদের বাচ্চাদের সাথে we can't be everywhere but what we can do is give them the knowledge how to protect themselves আর এই ফ্যামিলি কালচারটা তৈরি করতে হবে সারা যে কিছু ঘটে they should come to you first and abuse এর যদি আপনি ডেফিনিশনে যান এটা আমি we need to define modules on abuse এই ডেফিনিশন আমার খুব ভালো লেগেছে যে abuse কখন ঘটে অ্যাবিউজটা হচ্ছে তখন যখন একজন একটা পাওয়ারফুল পজিশনে আছে then the people who are under that person is at risk of abuse তো আমি ধরে নিতে হবে যারা অ্যাবিউজ হচ্ছে invariably they are vulnerable people যেহেতু তারা ভালনারেবল তাদের এনকারেজ করতে হবে ইফ এনিথিং হ্যাপেন্স ইউ নিড টু রিপোর্ট ইট টু আস আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়র both of you for coming to our show দর্শক আমরা আজকে যে কথা বলছিলাম যে মেন্টাল হেলথ নিয়ে এবং ফ্যামিলি কিভাবে একটা ফ্যামিলির পরিবারের সদস্যরা কিভাবে একজন আরেকজনকে সাহায্য করতে পারেন বা ফ্যামিলি স্ট্রাকচার কারণে বন্ধনের কারণে হয়তো মেন্টাল হেলথে কিভাবে প্রভাব পড়তে পারে আমরা কথা বলেছি শারীরিক মানসিক এবং স্পিরিচুয়াল দিকটাও নিয়ে আমরা একটু স্লাইটলি কথা বলেছি কিভাবে স্পিরিচুয়াল ফিজিক্যাল মেন্টাল এবং সামাজিকভাবে আমরা যদি সব কিছু যদি মোটামুটি ঠিক থাকে তাহলে একটা মানুষকে আমরা সুস্থ মানুষ বলতে পারবো তো যখন আমরা সুস্থ মানুষ বলছি আমরা এই চারটা দিকে যেন ইকুয়ালি আমরা খেয়াল রাখি তো আমরা এই বিষয়টা নিয়ে আরও কথা বলবো ভবিষ্যতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম